রেকর্ড শুরু হয়ে গিয়েছে। আমরা আজকে বেসিক কথাবার্তা বলবো যে বেশ কয়েকটা গ্রামারের টপিক যেগুলো আমাদের এইচএসসি তে খুবই ইম্পর্টেন্ট এবং সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে বিভিন্ন জায়গায় কাজে লাগে, প্যারাগ্রাফ লিখতে কাজে লাগে। পাশাপাশি আমাদের আলাদা করে সেকেন্ড পেপারে টপিকই আছে, অর্থাৎ কানেক্টার্স। প্রথমে কানেক্টার্স দিয়ে শুরু করব, এরপরে আমরা মডিফায়ার্স নিয়ে এর আগে কিছু আলোচনা করেছিলাম, সেটার সাথে নতুন করে কিছু টপিক আলোচনা করব। আর এর বাইরে ওভারভিউ একটা আলোচনা করব যে এইচএসসি ইংলিশ, যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষা 26 জুন থেকে শুরু হচ্ছে, আর বেশি দিন বাকি নাই। তো সব মিলে কি কি প্রিপারেশন নিলে ভালো হয়, সব মিলে তোমাদের কি অবস্থা, আমরা আরো কি করলে ভালো করতে পারি, সেটার জন্য আমরা স্টুডেন্টদের সাথে একসাথে মিলে, স্টুডেন্ট টিচার মিলে দেখি কি করা যায়। আচ্ছা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা রাফি এবং তাওহিদ, এখানে নোটগুলো দেখতে পাচ্ছ? ভাইয়া নোটগুলো কি আমাদের ওঠানোর প্রয়োজন আছে নাকি আপনি পিডিএফ ফাইল দিয়ে দিবেন? না, আমি ফাইল দিয়ে দিব, এগুলো উঠাতে হবে না, ডোন্ট ওয়ারি। দেখা যাচ্ছে তো, রাইট? ভাই একটু ছোট ছোট লাগতেছে, আর একটু ওকে জুম করা দাও। আর একটু রাফি তুমি তুই তোর স্ক্রিনটা স্ক্রিনটা বড় করো। বড় করে দাও। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। ওকে, আমি আহ প্রথমে একটু শুরু থেকে আসি। তোমাদেরকে মডিফায়ার্স নিয়ে হালকা একটা ওভারভিউ দিয়েছিলাম, কিছু এক্সাম্পল দিয়ে সলভ করে। এখন আমরা কানেক্টার্স নিয়ে এর আগেও আমি যেভাবে আলোচনা করেছি, সেখানে মূল ব্যাপারটা হচ্ছে কিছু ভূমিকা লাগে কানেক্টার্স নিয়ে শুরু করতে গেলে। তো সেই ভূমিকাটা হচ্ছে, দেখো আমি টাইটেল দিছি ক্লজ মার্কার, কনজাংশন এন্ড লিঙ্কার্স, তাই না? তো এই জিনিসটা আসলে কি? ক্লজ মার্কার শব্দটা তোমাদেরকে এর আগে আমি বলছি যে ক্লজ কোন কি কি ছিল, ওই যে আহ একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব মিলে একটা ক্লজ গঠিত হয় বা বাক্যের অংশ গঠিত হয়। এবং ক্লজ মার্কার কারা? ওই যে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড গুলা বলতাম, বা হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, ইফ, অলদো, এই ধরনের শব্দগুলাকে আমরা ক্লজ মার্কার বলতাম। এবং তোমরা এটাও জানো যে আমরা বেশ কিছু ধরনের ক্লজ পড়েছি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এই ধরনের ক্লজ গুলার মার্কার গুলা সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এরাই মূলত ক্লজ মার্কার হিসেবে কাজ করে। আচ্ছা, কনজাংশন আর লিঙ্কারের মধ্যে পার্থক্য কি? কনজাংশন দুইটা, কনজাংশন মূলত কি সেটা আগে দেখো, তারপরে আমি লিঙ্কারের পার্থক্যটা তোমাদেরকে বলছি। প্রথমে দেখো আমি কি লিখছি, যে যে সকল ওয়ার্ড বা শব্দ যে কোনো দুইটা সেন্টেন্স, ক্লজ, ফ্রেজ অথবা ওয়ার্ডকে যুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। আচ্ছা, এগুলো নিয়ে তোমরা এর আগেও পড়ছো, এখন জাস্ট শর্টকাট একটু মাথার মধ্যে রাখো। কনজাংশন কেন পড়াচ্ছি? তুমি যে এই যে কানেক্টর হিসেবে যাকেই ইউজ করবা, এগুলো মূলত কনজাংশন হিসেবেই ব্যবহৃত হয়, এই জন্যই আলাদা করে কনজাংশনটা শুরু করছি। তো প্রথম কথা দেখো, এখানে কিছু তিনটা এক্সাম্পল লিখছি, হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। আচ্ছা, এখানে একটা শব্দ দেখো, অনেস্ট এবং সিনসিয়ার। সে সৎ এবং সে সিনসিয়ার, মানে মনে করো যে সে নিজের সম্পর্কে সচেতন, এরকম করে বলতেছে। তা এখন তুমি চিন্তা করো যে এন্ড যে শব্দটা আছে, এই শব্দটা অনেস্ট এবং সিনসিয়ার এই দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করছে, রাইট? অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, সিনসিয়ার একটা অ্যাডজেক্টিভ, এগুলা মানুষের দোষগুণ অবস্থা প্রকাশ করছে। তাহলে দুইটা অ্যাডজেক্টিভ বা দুইটা সিঙ্গেল সিঙ্গেল শব্দকে যুক্ত করছে এন্ড শব্দটাই, গেল। আবার নিচে দেখো, হি ইজ এ গুড স্টুডেন্ট এন্ড এ গুড প্লেয়ার। এখানেও মাঝখানে এন্ড শব্দটা আছে, কিন্তু এন্ড শব্দটা কাকে কাকে যুক্ত করছে একটু লক্ষ্য করো। এখানে হি একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনিট ভার্ব, এরপরে এ গুড স্টুডেন্ট, এ একটা আর্টিকেল, গুড একটা অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট একটা নাউন, তিনটা শব্দ পাশাপাশি বসে ফ্রেজ গঠন করছে, এগুলাকে আমরা নাউন ফ্রেজ বলি। এগুলা নিয়ে আরো বিস্তারিত সামনে যদি সুযোগ হয় আমরা আরো আলোচনা করব। এগুলো তোমাদের এইচএসসির জন্য এতটা ইম্পর্টেন্ট না। শুধু জেনে রাখো যে নাউন ফ্রেজ মানে কি, যেই ফ্রেজটা নাউনের মতো কাজ করে। এখানে লক্ষ্য করো, নাউন কই কই বসে এর আগে একবার লিখে দিছিলাম, যে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, রাইট? তাহলে এখন দেখো, হি একটা সাবজেক্ট, এরপরে ইজ একটা ফাইনিট ভার্ব, তাহলে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে কে বসে? অবজেক্ট। তাহলে লক্ষ্য করো, এ গুড স্টুডেন্ট এই শব্দটা অবজেক্টের জায়গায় বসছে, কিন্তু অবজেক্টের জায়গায় কার বসার কথা? নাউনের। তাহলে নাউনের পরিবর্তে একটা শব্দগুচ্ছ বা ফ্রেজ বসছে অবজেক্টের জায়গায়।
তাহলে এটাকে কি বলবো? নাউনের মতো ফ্রেজ, এই জন্য নাম হইছে নাউন ফ্রেজ। ঠিক আছে? তো তার মানে লক্ষ্য করো, এ গুড স্টুডেন্ট একটা নাউন ফ্রেজ, আবার এ গুড প্লেয়ার এটাও একটা নাউন ফ্রেজ বা ফ্রেজ বা শব্দগুচ্ছ। আর ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা বলছিলাম যে ক্লজে কি থাকে? সাবজেক্ট ফাইনিট ভার্ব। ফ্রেজের মধ্যে কি থাকে না? কোনো ফাইনিট ভার্ব থাকে না। এখানে এ গুড স্টুডেন্ট, এ গুড প্লেয়ারের মধ্যে কিন্তু কোনো ভার্ব নাই। তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড এ গুড প্লেয়ার, এখানে দুইটা ফ্রেজকে যুক্ত করছে কে? অ্যান্ড নামক শব্দটা। তাহলে একটু আগে পাইলাম যে দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করে বা দুইটা শব্দকে, সিম্পল সিম্পল শব্দকে যুক্ত করছে অ্যান্ড নামক কনজাংশনটা, আবার দুইটা ফ্রেজকে যুক্ত করছে অ্যান্ড নামক এই কনজাংশনটা। এন্ড ফাইনালি লক্ষ্য করো, হি কেম হেয়ার বাট আই ডিড নট সি হিম। হি কেম হেয়ার বাট আই ডিড নট সি হিম। তাহলে এখানে দেখো, হি কেম হেয়ার একটা প্রিন্সিপাল ক্লজ, আবার আই ডিড নট সি হিম একটা প্রিন্সিপাল ক্লজ। কেন? ওই যে সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে, এখানেও সাবজেক্ট ফাইনিট ভার্ব আছে। তাহলে দুইটা সাবজেক্ট ফাইনিট ভার্ব যুক্ত ক্লজকে মাঝখানে কে যুক্ত করছে? বাট। তাহলে এই যে বাট একটা কনজাংশন কাকে যুক্ত করে? দুইটা ক্লজ কেও যুক্ত করে। তাহলে একটা জিনিস লেখো, এখানে কি লিখছিলাম শুরুতে? যে সকল ওয়ার্ড বা শব্দ যে কোনো দুইটা সেন্টেন্স অথবা ক্লজ অথবা ফ্রেজ অথবা ওয়ার্ড এই সবগুলাকেই যুক্ত করতে পারে তাদেরকে কি বলবো? কনজাংশন। তার মানে এখানে, এখানেও এন্ড একটা কনজাংশন, এখানেও এন্ড একটা কনজাংশন, এখানেও বাট একটা কনজাংশন। এখন কোনটা কি ধরনের কনজাংশন, এগুলার কিছু প্রকারভেদ আছে এবং প্রয়োগ অনুযায়ী কিছু পার্থক্য আছে, সেগুলোই আমরা এখন মনে করো জানবো। তাহলে লক্ষ্য করো, মূলত তিন ধরনের কনজাংশন আছে। তিন ধরনের কনজাংশন কি কি? নাম্বার ওয়ান দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন। নাম্বার টু, কো রিলেটিভ কনজাংশন। নাম্বার থ্রি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলা নিয়ে তোমাদের সাথে আগে আলোচনা হয়েছে, কিন্তু এগুলা আবার একটু মনে করায় দিচ্ছি কেন? কারণ এই যে যাদেরকে আমি এই কোঅর্ডিনেটিং, কো রিলেটিভ বা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলছি, এরাই মূলত ওই যে কানেক্টর হিসেবে বসে বা লিঙ্কার হিসেবে বসে। যেমন ধরো, কোঅর্ডিনেটিং কনজাংশন, ফর এন্ড নর বাট অর ইয়েট সো। সহজে মনে রাখার উপায় কি ছিল? ফ্যান বয়েস, এটা বলেছিলাম। তাহলে দেখো কিভাবে বসে। কোঅর্ডিনেটিং কনজাংশন বসে কোঅর্ডিনেটিং ক্লজে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? দুইটা প্রিন্সিপাল ক্লজ পাশাপাশি বসছে। দেখো, আই গো টু পার্ক এভরিডে, আই লাভ ফ্রেশ এয়ার, দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট ফাইনিট ভার্ব। আই একটা সাবজেক্ট, গো একটা ফাইনিট ভার্ব। এর পাশে আই একটা সাবজেক্ট, লাভ একটা ফাইনিট ভার্ব। দুইটা সাবজেক্ট ফাইনিট ভার্বের মাঝখানে বসছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হইছে। আবার এই যে এখানে ছিল হি কেম হেয়ার, সাবজেক্ট ফাইনিট ভার্ব, আই ডিড নট সি হিম, সাবজেক্ট ফাইনিট ভার্ব, মাঝখানে কে বসছে? বাট। তাহলে আবারও ওই যে, এটা কি পুরাটা মিলে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখন তুমি চিন্তা করো যে আই গো টু দা পার্ক এভরিডে ফর আই লাভ ফ্রেশ এয়ার, এখানে ফর শব্দটা মিনিংটা কি? আমি পার্কে প্রতিদিন যাই কারণ আমি একটা ফ্রেশ বা শুদ্ধ বাতাস পছন্দ করি, তাই না? তাহলে এখানে ফর শব্দটা দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে একটা কম্পাউন্ড সেন্টেন্স বানাইছে। এই জন্য এখানে কি হয়েছে? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন হয়েছে। আবার দেখো, হি স্টাডিড হার্ড ইয়েট হি ফেইলড দ্য টেস্ট। তাহলে হি স্টাডিড হার্ড একটা প্রিন্সিপাল ক্লজ, হি ফেইলড দ্য টেস্ট একটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কে যুক্ত হয়েছে? ইয়েট। তাহলে আবারও ওই যে কোঅর্ডিনেটিং কনজাংশন। কিংবা হি সেইড হি ওয়াজ সরি, দেখো হি সেইড একটা ক্লজ, আবার হি ওয়াজ সরি একটা ক্লজ, কিন্তু হোয়াট হি হ্যাড ডান এ পাশে আবার আরেকটা ক্লজ হয়ে গেছে। তাহলে দুইটা ক্লজকে মাঝখানে যুক্ত করছে ফর শব্দটা। তাহলে এটাকেও কি বলবো আমরা? কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলাকে জটিল বাক্য বলে বাংলা ভাষায়, যেটাকে আমরা বলতাম। তো সেই ধরনের জিনিসগুলো এখানে যুক্ত হয়েছে। ওকে, এখন তুমি লক্ষ্য করো যে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ মানে, এটা আমি বলেছিলাম যে আন্তঃসম্পর্ক স্থাপনকারী, একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে আগেরটার সাথে পরের। যেমন ধরো, নট অনলি ডট ডট বাট অলসো, আইদার অর, নাইদার নর, ওয়েদার অর। তাহলে তুমি যদি কখনো কানেক্টর সলভ করতেছো, তুমি দেখতেছো পরে কোনো একটা অংশে অর আছে, তাহলে অর থাকলে আগে কি বসানো যেতে পারে? দেখো, আইদার বসানো যেতে পারে অথবা ওয়েদার বসাতে পারে। দেখছো, অর থাকলে আইদারও বসানো যেতে পারে অথবা ওয়েদারও বসানো যাবে। তাহলে দুইটার মধ্যে কোনটা কখন বসাবো? যে দেখো, আইদার
আইদার হি অর আই, হয় সে অথবা আমি। তাহলে দুইজনের মধ্যে যে কোনো একজন, এটা হচ্ছে আইদার অর বসানোর নিয়ম। আর হোয়েদার ডট ডট অর কখন বসাবো? যদি কখনো সন্দেহ মনে হয়, যে সন্দেহ প্রকাশটা কিরকম হতে পারে, যে আই ডোন্ট নো হোয়েদার হি অর আই এম গিলটি, আমি জানি না যে সে অথবা আমি কে দোষী আসলে জিনিসটাতে। তো এই যে তুমি সন্দেহের মধ্যে আছো, সন্দেহ প্রকাশে তখন হোয়েদার ইউজ করবা, এরকম কিছু ব্যবহারগত পার্থক্য আছে। আবার দেখো নট অনলি বাট অলসো, নাইদার নর, বোথ ডট ডট এন্ড। তুমি দেখতেছো যে কোনো একটা ফিল ইন দা গ্যাপসে শেষে এন্ড আছে, বা মাঝখানে এন্ড আছে, আগের অংশে শূন্যস্থান আছে। দেখো বোথ ডট ডট এন্ড কিন্তু বসতে পারে, যে ধরো আই লাইক বোথ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। দেখো দুইটা জিনিস কিন্তু একসাথে হলো। কেউ একজন হ্যান্ড রেজ করেছো, বলো। ভাইয়া এখানে যে ওয়েদার ডট ডট অর এর ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিলেন সেটা কি একটু আরেকবার বলবেন? এই দেখো এখানে নিচে দেখো, আই ডু নট নো হোয়েদার হি উইল কাম অর নট, পাইছো? আমি কঠিন কঠিন গুলার এক্সাম্পল লিখে রাখছি। আমি কিন্তু ভাই জানি না। এখানে আপনি বলছিলেন যে ওই হ্যাঁ, সন্দেহের ক্ষেত্রে যেটা, কিন্তু হ্যাঁ, এখানে দেখো তো সন্দেহ আমি জানি না কিছু সে হয় না। আসবে নাকি আসবে না, তাহলে এটা একটা সন্দেহ হচ্ছে না আমার, যে ও আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ। তাই না, আমি জানি না সে আসবে নাকি আসবে না। তো সে আচ্ছা আসতেও সরি পারে, নাও ভাইয়া। আসতে পারে, কিন্তু আমি তো জানি না। রাইট, তো এটা হচ্ছে একটা জি ভাই। সন্দেহ। রাইট। তো জি এটাই ভাই। সন্দেহ প্রকাশে হোয়েদার অর এগুলা বসে, কিন্তু এমনিতে নর্মালি দুইটার মধ্যে একটা হইলে আইদার অর, নট অনলি বাট অলসো, মানে দুইটার মধ্যে একটা হইলে আইদার অর অথবা নাইদার নট। আর দুইটার মধ্যে দুইটাই যদি হয়, উভয়ই যদি হয়, তাহলে নট অনলি বাট অলসো অথবা বোথ ডট ডট এন্ড, তাই না, এই জিনিসগুলো। দেখো আই উইল স্টাডি বোথ ইংলিশ অ্যান্ড ইকোনমিক্স, আমি ইংলিশও পড়বো ইকোনমিক্সও পড়বো। তো ধরো তোমার এন্ড এর জায়গায় শূন্যস্থান আছে, আগে কি ছিল বোথ, এখন পরে শূন্যস্থান আছে, কানেক্টর যখন লিখবা তখন তোমাকে বুঝতে হবে, আচ্ছা এখানে মিনিংটা কি বুঝাইছে, যে আমি ইংলিশও পড়বো ইকোনমিক্সও পড়বো। তাহলে দুইটা মিনিং বোঝাইলে আমাকে অবশ্যই এন্ড দিতে হবে। আবার দেখো ওই যে আমি একটা জিনিস বলছিলাম, যে নো সুনার ডট ডট দেন, নো সুনার থাকলে পরে দেন বসে, দেন না, THAN। এবং এগুলা তোমাদেরকে এর আগে আমি লিখেও দিয়েছিলাম, যে নো সুনারের নিয়মটা কি ছিল, যে নো সুনার, ও সরি, এখানে এখানে একটু ফন্ট বাড়াইতে হবে। নো সুনার হ্যাড আই গন টু দা অফিস দেন দেন ইট ক্লোজ, অথবা ধরো দেন দা ডোর ক্লোজড। তাহলে এখন লক্ষ্য করো যে নো সুনারের পরে হ্যাড আছে, হ্যাড বসে, এরপরে কি বসছে, গন, তার মানে এটা কি ওই যে পাস্ট পার্টিসিপল ফরম্যাট, বা এখানে কি বসছে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স বসছে। পরে দেন বসছে, দেনের পরে কি বসছে, দেখো দেন দা ডোর ক্লোজড, এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট, তাই না? তাহলে নো সুনারের পরে দেন বসে। ধরো তোমার পরীক্ষার হলে এরকম করে দিছে, নো সুনার হ্যাড আই গন টু অফিস ড্যাশ দ্য ডোর ক্লোজ, তাহলে এই শূন্যস্থানে কি বসাইতে হবে, THAN, THEN না কিন্তু। তো এই পার্থক্য গুলা মনে রাখি। অথবা দেখো এই যে স্কেয়ার্স স্কেয়ার্সলি হ্যাড হি কাম হোয়েন ইট স্টার্টেড রেইনিং, সে বৃষ্টি আসতে না আসতেই সে প্রায় চলে এসেছে, এরকম বোঝাচ্ছে। তা এখন স্কেয়ার্সলি হ্যাড, নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড, সবগুলোর মিনিং সেম, অর্থ সেম, কিন্তু ব্যবহার আলাদা। কি, স্কেয়ার্সলি হ্যাড এর পরেও ওই যে পাস্ট পারফেক্ট টেন্স হইছে, ইট স্টার্টেড রেইনিং ওই যে পাস্ট ইনডিফিনিট টেন্স হইছে, কিন্তু স্কেয়ার্সলি থাকার কারণে এখানে কি হইছে, হোয়েন হইছে। বা এই যে হার্ডলি থাকলে পরে কি হইতো, বিফোর অথবা হোয়েন হইতো। তো এই পার্থক্য গুলা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে, এরপরে দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেগুলো আমরা এর আগে খুব ভালো করেই পড়েছি, তাই এগুলা নিয়ে নতুন করে খুব বেশি বলছি না। তারপরে দেখো যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কি হয়, সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হয়, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তোমাদের যেহেতু বেসিক ক্লজের আইডিয়া আছে, তাই ওই জায়গাটাতে আর ব্যাক করছি না, আমরা টপিকে থাকি যেটা নিয়ে মূলত আলোচনা করছি।
যাদের এই বেসিক ক্লজের আইডিয়া নাই তাদের নিয়ে আলাদা করে ওই যে ক্লজের ডিটেলস ক্লাসগুলো নিয়ে তখন সেগুলো আরো ক্লিয়ার হবে। তো এখন দেখো যে যেমন এই যে দ্যাট, অ্যাজ, ইফ, অলদো, রেদার দেন এই শব্দগুলোকে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বলা হয়। পরের পেজে আমি চার্ট দিয়েছি এক এক করে, তো সেগুলো দেখো। তো এতক্ষণ আমরা কনজাংশন সম্পর্কে জানলাম। এখন আমরা ক্লজ মার্কার সম্পর্কে জানবো। এই কনজাংশন গুলার মধ্যে কিছু কিছু কনজাংশন ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়, সেগুলা নিয়েই আমরা এখন আলোচনা করব। তাহলে ক্লজ মার্কার কারা? দেখো, এক বা একাধিক ক্লজ নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। একটা ক্লজে একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব থাকে, এবং আমরা জানি যে যে কোনো ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ একটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয়। তাহলে ক্লজ মার্কার কারা হয় এগুলো আমরা পড়ছি, আবার একটু রিভাইজ করি। ডব্লিউএইচ ওয়ার্ড বা যাদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি, একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে। যেমন হোয়াট, হুম, হুইচ, হু, হোয়ার, হোয়েন, হুজ, হোয়াই, হুএভার, হোয়াটএভার, হুইচএভার, এরকম অনেকগুলো আছে। এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন যারা আছে ওরা সবাই কি হয়, এই ক্লজ মার্কার হতে পারে। তো এখানে কিছু তালিকা দেওয়া আছে। যেহেতু তোমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ নিয়ে এখনো ক্লিয়ার না, তাই আমি এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করছি না। শুধু দেখো যে এইভাবেও কিন্তু পরীক্ষা আসতে পারে। এখানে যেগুলো আছে এক্সাম্পল গুলা খালি দেখো, যে তোমাকে অর্থ বুঝে বুঝে তুমি এর আগেও লিখতা, কিন্তু কেন লিখতা এটাই জাস্ট বুঝো। দেখো, পরীক্ষার হলে প্রশ্ন দিছে, আই ডু নট নো ড্যাশ হি উইল কাম। তাহলে আমি জানি না সে আসবে কি না। তাহলে আমি জানি না সে আসবে কি না, তাহলে আবারও একটা সন্দেহ মনে হচ্ছে। তাহলে বলছিলাম যে সন্দেহ প্রকাশে হোয়েদার ব্যবহৃত হয়, তো সেই সেন্সে আই ডু নট নো হোয়েদার হি উইল কাম এটা ইউজ করতে পারো। অথবা যদি শর্ত প্রকাশ করতে চাও, আমি জানি না সে আসবে নাকি না, ইফ হি উইল কাম এটাও ব্যবহার করা যেতে পারে। অথবা যদি কনটেক্সট এরকম থাকে প্যারাগ্রাফের মধ্যে বা প্রশ্নের মধ্যে যে আমি জানি না সে কখন আসবে, তো তখন কি দিতে, আই ডু নট নো হোয়েন হি উইল কাম, রাইট? কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কি ব্যবহার করতেছো? তুমি কিন্তু ওই যে ক্লজ মার্কার গুলা ব্যবহার করতেছো, তুমি ওই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা ব্যবহার করতেছো বা ডব্লিউএইচ ওয়ার্ড গুলা ব্যবহার করতেছো। তো এরাই কিন্তু কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়, সেটাই বোঝাতে চাচ্ছি। আমি জানি না কেন সে দ্রুত বের হয়ে গেছে, আই ডোন্ট নো হোয়াই হি লেফট সো আর্লি। সো তোমাকে অর্থ বুঝে বুঝে তুমি যেহেতু সলভ করতেই, সেটাই জাস্ট একটু মনে করাই দিচ্ছি যে কেন ব্যবহার করতে এটি। এগুলাকে আমরা নাউন ক্লজ মার্কার বলি, এগুলাকে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার বলি। এগুলা গ্রামারের কিছু টার্ম আছে, এগুলা যখন অ্যাডমিশন নিয়ে আরো ডিটেলস পড়াশোনা করবা তখন এগুলা জানতে পারবা। দ্য পেইন্টিং দ্যাট দ্য রায়ান বট ওয়াজ এক্সপেন্সিভ, দিস ইজ দ্য বুক হুইচ ইউ রিকমেন্ডেড। এই যে হুইচ কেন বসছে, বই, এটাই হচ্ছে সেই বই যেটা তুমি রিকমেন্ড করছো। তাহলে যেটা, সেটা, এই মিনিং এ কি বসে, যে, সে, যেটা, সেটা, এসব মিনিং এ হুইচ অথবা দ্যাট বসে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার হিসেবে। তো এগুলো নিয়ে আলোচনা হবে। অ্যাডভার্ব ক্লজ মার্কার, তোমাদেরকে অ্যাডভার্ব ক্লজ মার্কার এত কিছু বুঝতে হবে না, সিম্পলি বুঝো যে কোন কোন শব্দগুলা দ্বারা সময় বোঝায়, টাইম, এগুলা বুঝো যে টাইম কারদের দ্বারা। এই যে আফটার, আফটার মানে কি পরে। এজ লং এজ সুন এজ মানে যতক্ষণ পর্যন্ত, যত দ্রুত। বিফোর, ওয়ান, সিন্স, টিল, আনটিল, হোয়েন এভার, এই যে শব্দগুলা, এরা সবাই কিন্তু কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এদের সবাইকে তুমি কোথায় ব্যবহার করতে পারবা, সময় বোঝাতে ব্যবহার করতে পারবে। দেখো, এই যে রিজন, তোমার পরীক্ষায় তো আর অ্যাডভার্ব ক্লজ মার্কার আসবে না, তোমার পরীক্ষায় আসবে এই যে রিজন বোঝাইতে কি ব্যবহার করছো। দেখো, কারণ বোঝাইতে এজ, বিকজ, সিন্স, এদেরকে তুমি কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারো। যদি সিন্স এর কথা মাথায় না আসে, বিকজ ব্যবহার, আমরা যেটা সচরাচর করি, অথবা বিকজ না থাকলে এজ, এগুলো ব্যবহার করা যায়। দেখো, শর্ত প্রকাশে কাদেরকে ব্যবহার করবা কানেক্টর হিসেবে? ইফ, অনলি ইফ, আনলেস, ইন কেস। ইফ মানে যদি, অনলি ইফ মানে কেবল যদি, আনলেস মানে যদি না, ইন কেস মানেও যদি। কিন্তু ইন কেস শব্দটা সম্ভাবনা প্রকাশে ব্যবহৃত হয়। ইন কেস শব্দটা সম্ভাবনা প্রকাশে ব্যবহৃত হয়। যেমন ধরো, তুমি লিখলা যে টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস। তাহলে দেখো, তুমি টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস লিখছো। এখানে ইন কেস ইট রেইনস কেন লিখছো? তুমি তো লিখতে পারতা ইফ ইট রেইনস, লিখতে পারতা না? শর্ত প্রকাশে তো ইফও ব্যবহার করা যায়।
কিন্তু এই যে পরীক্ষার হলে এই জায়গায় তুমি যদি ইফ লেখো তাহলে ভুল দিবে। কেন? কারণ বৃষ্টি হবে কি না হবে এটা তো তোমার হাতে না। বৃষ্টি হওয়া তো আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন দিতে পারেন, রাইট? তো তার মানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সবসময় থাকে। এই সম্ভাবনা প্রকাশে তখন ইফ ব্যবহার করা যায় না, তখন ইন কেসই ব্যবহার করতে হবে। কিন্তু তুমি যদি এভাবে লেখো যে আই উইল গো ইফ ইউ কাম, তুমি আসলে আমি যাব। তো এখানে তুমি যদি এখন ব্যবহার করো যে আই উইল গো ইন কেস ইউ কাম, তুমি আসলে আমি যাব, এখন তোমার আশাটা এটাও সম্ভাবনা মনে হচ্ছে, কিন্তু এই সম্ভাবনা তো তোমার হাতে। আমি কথার কথা বলতেছি, সবই আল্লাহর হাতে আলটিমেটলি। বাট এটার সিদ্ধান্ত তো তোমার নেওয়ার সুযোগ আছে, কিন্তু বৃষ্টি হওয়ার সিদ্ধান্ত কি তোমার নেওয়ার সুযোগ আছে? তোমার কিন্তু নেওয়ার সুযোগ নাই। তার মানে এই যে আই উইল গো ইন কেস ইউ কাম এটা লেখা যাবে না, কারণ এটা শর্ত বুঝাচ্ছে স্পষ্ট ভাবে যে তুমি আসলেই আমি যাব, তুমি না আসলে আমি যাব না, এটাই বোঝাচ্ছে। তো এখানে ইফ দিবা। কিন্তু যদি বৃষ্টি পড়ে তাই ছাতা নিয়ে বের হও, কখনো যদি বৃষ্টি পড়ে তো ছাতা নিয়ে বের হচ্ছে বৃষ্টি পড়ার ভয়ে, বৃষ্টি যে কোনো সময় পড়তে পারে এবং সেটা আমার উপরে নির্ভরশীল নয়। সো এই জন্য ওটাতে ইনকেস দিছি। বুঝতে পারছো ইনকেস আর ইফের পার্থক্য? হ্যাঁ ভাইয়া, মানে ইন তহিদ, কেসটা এটা সম্ভাবনা বুঝাইতে ব্যবহৃত হয়। আর ইফটা, ইফটা জানাবে কি বললেন ইফটা? শর্ত, 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 কন্ডিশন। ও আচ্ছা। ঠিক আছে, তহিদ বুঝতেছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, ওকে। এরপরে দেখো, প্লেস বা স্থান বোঝাতে আমরা হোয়ার, হোয়ার এভার এই শব্দগুলো ব্যবহার করি কানেক্টর হিসেবে। আই ডোন্ট নো হোয়ার ইউ লিভ এরকম করে শব্দগুলো। পারপাস বা উদ্দেশ্য, উদ্দেশ্য বোঝাতে ওই যে ইন অর্ডার দ্যাট অথবা লেস্ট অথবা সো দ্যাট এই শব্দগুলো ব্যবহার করি। এই শব্দগুলা মুখস্থ করতে হবে। যেমন ধরো আমি যদি লিখি আহ ওই যে আমরা শব্দগুলা লিখি ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ছোটবেলা থেকে লিখতাম ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে লেস্ট থাকলে কি দিতাম? শুডের পরে ভার্বের বেস ফর্ম দিতাম, অথবা মাইটের পরে ভার্বের বেস ফর্ম দিতাম। তো এখন তুমি চিন্তা করো যে দ্রুত হাঁটো নইলে তুমি ট্রেনটা মিস করবে। তাহলে দ্রুত হাঁটার উদ্দেশ্যটা কি? যাতে আমি ট্রেনটা মিস না করি। তো এই যে পারপাস বা উদ্দেশ্য বুঝাইতে লেস্ট ব্যবহার করা হয়। অথবা হি ইজ রানিং ফাস্ট সো দ্যাট হি মে সো দ্যাট হি ক্যান রিচ দ্য হোটেল ইন টাইম। সে দ্রুত দৌড়াচ্ছে যেন সে দ্রুত হোটেলে রিচ করতে পারে। তাহলে এই যে উদ্দেশ্য বোঝাতে সো দ্যাট অথবা শুড, লেস্ট এগুলা ব্যবহৃত হয়। ক্লিয়ার? ওকে, ওকে। এরপরে চলে আসি ইফেক্ট অথবা রেজাল্ট। ফলাফল বোঝাতে সো ডট ডট দ্যাট, সাচ ডট ডট দ্যাট, এই জিনিসগুলো আমরা ছোটবেলায় পড়ছি। কিরকম? ওই যে আমরা লিখতাম হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, রাইট? এগুলো আমরা ছোটবেলায় লিখতাম। তাহলে এখানে সো লিখছো শুরুতে, আবার পরে ডট ডট দিয়ে মাঝখানে কি লিখছো? দ্যাট লিখছো, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসাই দিছো। সো এই সো ডট ডট দ্যাট, সাচ ডট ডট দ্যাট এগুলো আমরা বলো বলো স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাইয়া। বলো বলো স্ক্রিন দেখ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই এবার দেখা যাচ্ছে। আচ্ছা একটু মনে হয় আমি মিস করছি ওই ভাইয়া, তোমার ওয়ার্ক ফার্স্ট লিস্ট এই নেটওয়ার্ক জায়গা থেকে। প্রবলেম, তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ হইতে পারে ভাইয়া। আচ্ছা লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, শুড আমরা শর্ত, শর্ত না সরি শর্ত না, এটা যেন কি কি বুঝাতে ভাইয়া, সম্ভাবনা নাকি? এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। ঠিক আছে, তুমি ও আচ্ছা। তুমি
দ্রুত হাঁটো নইলে তুমি ট্রেনটা মিস করবে। তাহলে দ্রুত হাঁটার উদ্দেশ্য কি? যাতে তুমি ট্রেনটা মিস না করো, রাইট? অথবা হি ইজ রানিং সো ফাস্ট, হি ইজ রানিং ফাস্ট সো দ্যাট হি ক্যান রিচ দ্য হোটেল ইন টাইম। তাহলে দ্রুত দৌড়ানোর উদ্দেশ্যটা কি? যাতে সে হোটেলে অন টাইমে পৌঁছাইতে বা ইন টাইমে পৌঁছাইতে পারে। তাহলে উদ্দেশ্য বা লক্ষ্য বুঝাইতে লেস্ট, সো দ্যাট এগুলো আমরা ব্যবহার করি। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে দেখো ম্যানার বা আচরণ, কি উপায়ে কি আচরণে, এগুলার জন্য বোঝাই আমরা অ্যাজ ইফ, অ্যাজ দো, জাস্ট অ্যাজ। এগুলা তোমরা ইউজ করছো ছোটবেলায় কিভাবে? ওই যে লিখছিলা হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার দ্য কিং। সে এমন ভাবে কথা বলে যেন সে রাজা, তাই না? এই যে আচরণ, ম্যানার বোঝাচ্ছে এটাতে, তাই না? তো এই ম্যানার বুঝাইতে অ্যাজ ইফ, অ্যাজ দো, জাস্ট অ্যাজ এগুলা ব্যবহার করা যায়। আর কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত। দেখো বিপরীত অর্থ প্রকাশে দো, অলদো, ইভেন দো, হোয়াইল, হোয়ারএজ এই শব্দগুলা ব্যবহার করা যায়। দো, অলদো, ইভেন দো, হোয়াইল, হোয়ারএজ। যেমন ধরো তুমি লিখলা দো হি ইজ আ লায়ার, দিস টাইম হি হি ইজ স্পিকিং দ্য ট্রুথ। তাহলে যদিও সে একটা মিথ্যাবাদী, এখন সে সত্য কথা বলতেছে। তাহলে যদিও সে মিথ্যাবাদী, তাহলে মিথ্যাবাদী কিন্তু সত্য বলতেছে, তাহলে দুইটা দুইটার বিপরীত না? তাহলে বিপরীত মিনিং এ ওই যে এইখানে যদি শূন্যস্থান থাকতো কি দিতা? ওই যে দো, অলদো, ইভেন দো, হোয়াইল, হোয়ারএজ এর মধ্যে যে কোনো একটা শুরুতে কানেক্টর হিসেবে দিতা। কনসেপ্ট বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, এখানে যে হচ্ছে আমার দো আছে, দো কি কোনোভাবে আমার সত্ত্বেও বা মানে সে মিথ্যাবাদী হওয়া সত্ত্বেও সে সত্য কথা বলছে, এবার এরকম কোনো কি অর্থ প্রকাশ করে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অর্থগুলা একটু পরে দেখাবো। দো মানে সত্ত্বেও। ঠিক আছে, ঠিক আছে, জিনিসটা একটু পরে এগুলা নিয়ে আরো আলোচনা করবো। এরপরে দেখো যে কিছু কিছু শব্দ, এই যে ওইটা নিয়ে আলোচনা করছি সত্ত্বেও মিনিং এ, হ্যাঁ। কিছু কিছু শব্দকে দেখে আমার মনে হয় যে এরা হচ্ছে ক্লজ মার্কার বা কনজাংশন, কিন্তু এরা আসলে প্রিপোজিশন। এইগুলা লিস্ট কিছু দিছি দেখো। ইন স্পাইট অফ, ডেসপাইট, ডিউরিং, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, ইন অর্ডার টু, সো অ্যাজ টু। এই শব্দগুলোর পরে নাউন প্রোনাউন বসে, এই শব্দগুলোর পরে কোনো ক্লজ বসবে না। তার মানে ক্লজের শুরুতে এগুলা বসে না। যদি পরে নাউন প্রোনাউন থাকে তাহলে এদেরকে বসানো যায়। যেমন ধরো দেখো কি লিখছে, উই লাভ হিম বিকজ অফ হিজ অনেস্টি, হি টুক দ্য কোর্স ইন অর্ডার টু গেট আ বেটার জব। তো ধরো একই শব্দ, আমি একই সেন্টেন্স আমি এইভাবে লিখলাম, উই লাভ হিম, উই লাভ হিম, হি ইজ অনেস্ট। আর এখানে লিখলাম উই লাভ হিম ড্যাশ হিজ অনেস্টি। তো এখন তোমাকে ওই যে ক্লজের ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। দেখো তুমি শূন্যস্থানের আগে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, পরে একটা আরেকটা ক্লজের স্ট্রাকচার আছে, তাই না? তাহলে দুই পাশেই ক্লজ আছে, কিন্তু এখানে দেখো উই লাভ হিম এখানে একটা ক্লজ, কিন্তু পরে শূন্যস্থানের পরে হিজ অনেস্টি, এটা জাস্ট একটা নাউন। অনেস্টি মানে কি? সততা। আমরা তাকে তার সততার জন্য ভালোবাসি, আর আমরা তাকে ভালোবাসি কারণ সে সৎ। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে প্রথমটাতে যেহেতু ক্লজ আছে, তাহলে ক্লজ মার্কার হিসেবে, কারণ হিসেবে কাকে বসাইতাম জানি? ওই যে মনে আছে ক্লজ মার্কার অফ কারণ, একটু আগে পড়ছি, অ্যাজ, বিকজ বিকজ, অফ। সিন্স। দেখছো আচ্ছা, কারণ বোঝাইতে ক্লজ মার্কার অ্যাজ, বিকজ, সিন্স বসে। তাহলে এখানে বসাইতাম উই লাভ হিম বিকজ হি ইজ অনেস্ট। হুম। কিন্তু এইখানে দেখো পরে কিন্তু নাউন আছে, ক্লজ নাই। তাহলে ক্লজ না থাকলে কি বসাবো? বিকজ কারণই অফ। তো বসাইতে হবে। তাহলে বিকজ অফ, কারণ বোঝাতে ক্লজ মার্কার যেটা না, তাহলে কি বসাবো? প্রিপোজিশন আকারে, উই লাভ হিম বিকজ অফ হিজ অনেস্টি। ক্লিয়ার?
হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে, তাহলে দেখো একইভাবে আমি যদি এখানে যাই পরের অংশে, একইভাবে দেখো যে ডেসপাইট দিয়ে কিছু দেখাই। ডেসপাইট হিজ অ্যাবসেন্স দ্য প্রজেক্ট ওয়াজ অ্যাপ্রুভড। আর এখানে লিখলাম দো হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য প্রজেক্ট ওয়াজ অ্যাপ্রুভড। তাহলে লক্ষ্য করো এখানে ডেসপাইট ব্যবহার করছি আর এখানে দো ব্যবহার করছি, দুটার মধ্যে বেসিক পার্থক্য বুঝতে পারতেছো? যে হিজ অ্যাবসেন্স হচ্ছে একটা নাউন, নাউন আছে জন্য আমি তার আগে সত্ত্বেও, দুইটাতেই মিনিং কি সত্ত্বেও, যে সে অনুপস্থিত থাকা সত্ত্বেও প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছিল। যদিও সে অ্যাবসেন্ট ছিল তাও প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছিল, তাহলে দুইটার বিপরীত বুঝাইতেছে দুই ক্ষেত্রে। কিন্তু এখানে অ্যাবসেন্স মানে যে যেটা বোঝাচ্ছে অ্যাবসেন্সটা একটা নাউন, তাহলে নাউন জন্য আমি সত্ত্বেও বা যদিও মিনিং এ প্রিপোজিশন বসাচ্ছি ডিসপাইট বা ইনস্পাইট অফ। কিন্তু এখানে ক্লজ বসছে জন্য ক্লজ মার্কার কি বসাইছি? দো, অল দো, ইভেন দো, হোয়াইল, হোয়ারএস, এগুলোর মধ্যে যে কোনো একটা। বুঝতে পারছো? হ্যাঁ ভাই, কারণ বুঝেই তো আমরা ডিসপাইট বুঝাই না, মানে আহ, সত্ত্বেও সামথিং এরকম কিছু। হ্যাঁ, সত্ত্বেও বা যদিও, হ্যাঁ আচ্ছা। এই মিনিং এ ডিসপাইট। ওকে, এরপরে দেখো এখন আমরা ছোট ছোট ব্যবহার দেখব, কনজাংশন এবং ক্লজ মার্কারের বিভিন্ন ব্যবহার দেখবো। আমরা বেসিক পড়াশোনা হয়ে গেছে। দেখো দুইটা, এগুলো তোমরা আগে থেকে জানো তারপরও আবার বলতেছি। দেখো দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে এন্ড বসে, আর দুইটা বিপরীত বিষয়কে যুক্ত করতে বাট বসে। যেমন ধরো ডক্টর রবার্টস ওয়াজ এ সার্জন, সোলজার এন্ড ফাইটার ফর উইমেন্স রাইট। ডক্টর রবার্টস একজন সার্জন ছিল, ডাক্তার ছিল, সোলজার ছিল, উইমেন্স রাইটের ফাইটার ছিল। পর পর শব্দগুলা যে বসছে সবগুলাই কি পজিটিভ শব্দ, তাহলে সমজাতীয় জিনিসকে যুক্ত করতে এন্ড বসছে ক্লজ, কনজাংশন হিসেবে বা ক্লজ মার্কেট হিসেবে। কিন্তু হি র্যান ফাস্ট বাট হি কুড নট গেট দা বাস, সে দ্রুত দৌড়াইছে কিন্তু বাসটা ধরতে পারে নাই, তাহলে দুইটা বিপরীত অর্থ বোঝাচ্ছে, এই জন্য কি বসাইছে? বাট বসাইছে। কনসেপ্ট সহজ। এরপরে দেখো কোনো কিছুর বিকল্প বোঝাতে বা, অথবা, কিংবা এইসব অর্থে কি বসে? অর বসে। যেমন ধরো ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অর ইউ মে ওয়েট ফর অ্যানাদার। হয় তুমি অ্যাকসেপ্ট করবা অথবা তুমি অন্য একটা জবের জন্য অপেক্ষা করবা। এই যে অথবা মিনিং এ কি বসাই আমরা? অর বসাই, সিম্পল কানেক্টর হিসেবে। এরপর দেখো ফলে, ফলশ্রুতিতে, এগুলার জন্য কি বসাবো? সো, অর্থাৎ সেজন্য, কারণে, সুতরাং, এই মিনিং এ কি বসে? সো বসে। শি ব্রোক এ কাপ সো শি বট অ্যানাদার ওয়ান। সে একটা কাপ ভাঙছে তাই সে আরেকটা কিনছে। হি ইজ গোয়িং টু ওয়ার্ক ইন ইংল্যান্ড সো হি ইজ লার্নিং ইংলিশ। সে ইংল্যান্ডে কাজ করতে যাবে, সেজন্য, সে কারণে, সুতরাং বা তাই সে ইংলিশ শিখতেছে। এই যে প্রয়োগগুলা তুমি যা যা এতক্ষণ দেখছো সেগুলাই আরো একটু ব্রডলি তোমাকে বোঝাচ্ছি। এরপর দেখো কারণ অর্থে, কারণ অর্থে বিকজ বসে, অ্যাজ, বিকজ, সিন্স, তাই না? ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি বিকজ ইট ওয়াজ রেনিং। যেহেতু বৃষ্টি পড়ছিল এটা দেখাটা অনেক কঠিন ছিল, বৃষ্টি পড়ার কারণে দেখতে অনেক কষ্ট হচ্ছিল। ওই যে সিম্পল মিনিং। কিন্তু কারণ অর্থে প্রিপোজিশন হিসেবে কি বসে? বিকজ অফ। তাহলে কারণ অর্থে কনজাংশন হিসেবে বিকজ বসে, কিন্তু প্রিপোজিশন হিসেবে বিকজ অফ। যেমন ধরো বিকজ অফ হিজ অবস্টিনেসি উই কুড নট রিচ এনি কনক্লুশন। তাহলে অবস্টিনেসি মানে হীনমন্যতা, দ্বিধাগ্রস্ততা বা খামখেয়ালিপনা। তো তার দ্বিধাদ্বন্দ্বের কারণে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি নাই। তো ওই যে কারণ বোঝাতে, যেহেতু ওখানে কোনো ক্লজ নাই, সিম্পল নাউন প্রোনাউন আছে, এই জন্য কি বসছে? বিকজ অফ। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে, এখন আবারও ওই জিনিসগুলো আবার একটু মনে করে দিচ্ছি। দেখো
কোনো কিছু সত্ত্বেও অর্থে, তোমরা যদি আগে কিছু বুঝে না থাকো সেটা আবার রিক্যাপ করছি। দেখো, কোনো কিছু সত্ত্বেও অর্থে প্রিপোজিশন হিসেবে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসে। দেখো ভালো করে লিখে দিছি, ডেসপাইট অফ বলে কোনো শব্দ নাই, এটা একটা ভুল প্রয়োগ। দেখো, despite all his attempts to solve the problem he failed, এখানে all his attempts, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো ক্লজ নাই, সো এই জন্য ডেসপাইট বসছে। in spite of his becoming a teacher he does not have a moral scruples, এখানে in spite of এর জায়গায় তুমি despite ও বসাইতে পারতা, কোনো সমস্যা নাই। despite being ill Arnav went stage, সো এগুলা ফ্রেজ হিসেবে বসছে। সো তার মানে বুঝতেই পারতেছো যে ডেসপাইট বা ইন স্পাইট অফ কখন বসে, ওই যে দো, অলদো, ইভেন দো এগুলার পরিবর্তে বসতেছে যদি প্রিপোজিশন লাগে। কিন্তু অন্যদিকে দেখো, যদিও, তথাপি, সত্ত্বেও অর্থে, কিংবা কোন সেন্টেন্সের দুটা ক্লজের মধ্যে কন্ট্রাস্ট বা বিপরীত বোঝাতে ক্লজ মার্কার বা কনজাংশন হিসেবে দো, অলদো, ইভেন দো এরা বসে। যেমন ধরো, অলদো ট্রাফিক ইন ঢাকা ইজ গোয়িং আপ নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট, তাহলে এখানে ট্রাফিক ইন ঢাকা ইজ গোয়িং আপ, ওই যে ফাইনিট ভার্ব আছে, ক্লজ আছে, তাহলে এই জন্য বিপরীত মিনিং এ অলদো বসছে। আই কুড নট স্লিপ অলদো আই ওয়াজ ভেরি টায়ার্ড, তাহলে আই ওয়াজ ভেরি টায়ার্ড একটা ক্লজ, আই কুড নট স্লিপ একটা ক্লজ, দুইটার বিপরীত অর্থ প্রকাশ করতেছে। আমি ক্লান্ত থাকা সত্ত্বেও আমি ঘুমাতে পারি নাই। সাধারণত ক্লান্ত হলে মানুষ কি হয়, সাথে সাথে ঘুমায় যায়, কিন্তু আমি ক্লান্ত ছিলাম তাও ঘুমাইতে পারি নাই, তাহলে বিপরীত বোঝাচ্ছে। এই জন্য মাঝখানে কি বসছে, অলদো বসছে। দো হিসকো দো, তো এইগুলা এইভাবে বসে। এগুলা তোমাদেরকে একটু কঠিন হবে, যে ট্রু স্টেটমেন্ট তোমরা এখন বুঝবা না, তো এগুলা বাদ দাও। ইভেন দো তুমি যে কোনো জায়গায় বসালেই হবে, এটা নিয়ে তোমাদের এত প্যারা নাই। শুধু এতটুকু মাথায় রাখো যে ইভেন দো হচ্ছে সবচেয়ে শক্তিশালী, তারপরে অলদো, তারপরে দো। ঠিক আছে, মানে ভাই ইভেন যদিও, তো শব্দের অর্থটা কি? ইভেন দো মানেও যদিও, অলদো মানেও যদিও, দো মানেও যদিও, ঠিক আছে, সবগুলার মানেই তাহলে এখানে যদিও। স্ট্রং, এটার একটা ক্রম আসলো কিভাবে? এটার ক্রমটা আসে হচ্ছে ইংরেজি গ্রামারে, তুমি যখন ওই যে অক্সফোর্ডের কিছু রেফারেন্স দেখবা, ক্যামব্রিজের রেফারেন্স দেখবা, তখন এই ধরনের কিছু ব্যাপার আছে। এই দেখো, এই যে দা চাইল্ড ওয়েন্ট আউট ইভেন দো হিজ মাদার টোল্ড হিম নট টু, তো এখানে তো অলদো দিলেও কোনো সমস্যা নাই, দা চাইল্ড ওয়েন্ট আউট অলদো হিজ মাদার টোল্ড হিম নট টু, তাই না? কিন্তু ওরা ইভেন দোটাকে বেশি প্রেফার করতেছে। যে কেন? যে তার মা তাকে নিষেধ করছে তারপরও সে যাইতেছে। তো নিষেধ যেহেতু করছে, এই যদি কিন্তু তার শক্তিটা অনেক বেশি, তো এটার শক্তিটা অনেক বেশি জন্য এখানে ইভেন দো ব্যবহার করাটা ভালো। দেখো, ইভেন দো শি ক্যানট ড্রাইভ শি হ্যাজ বট এ কার, যদিও সে ড্রাইভ করতে পারে না, সে গাড়ি কিনছে। তো ড্রাইভ করতে পারে না, এখানে যৌক্তিকতাই নাই গাড়ি কেনার, কিন্তু সে কিনছে, তাহলে এই যে আবারও এই যদিটার শক্তিটা অনেক বেশি, এই জন্য ইভেন দো ব্যবহার করছে। কিন্তু সমস্যা নেই, তোমরা তোমাদের লেভেলে দো, অলদো ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, অথবা অপশনে যদি দো অলদো না থাকে তখন ইভেন দো ব্যবহার করবো, এই। ওকে ভাইয়া এখানে ভাইয়া এখানে হচ্ছে সেকেন্ড একটা লাইন আছে যেখানে বলা হয়েছে যে বিপরীত ধারণা বোঝাতে পক্ষান্তরে বা অন্যদিকে অর্থে ওয়ারাস অথবা ওয়াইল বসে। তো এখানে কি ওয়েদার বসতে পারবে না? এই যে নিচেরটা জি জি ভাইয়া। না, দেখো বিপরীত মানে ওই যে ওইটাই, একটু আগে যেটা বললাম যে বিপরীত অর্থে দো, অলদো, ইভেন দো। একটু আগে মনে আছে এখানে বলছিলাম যে দো, অলদো, ইভেন দো, হোয়াইল, হোয়ারএস সবগুলা কোথায় বসে, কন্ট্রাস্ট বা বিপরীতে। তো এখানে দেখো ওইটাই আরেকবার বলছে যে বিপরীত অর্থে আমরা হোয়ারএস অথবা হোয়াইলও বসাইতে পারি, কিন্তু কোন অর্থে বসে ওটা, অন্যদিকে বা পক্ষান্তরে। ওয়েদার কখন বসবে, সন্দেহ অর্থে, বারবার বলতেছি। ও আচ্ছা, সরি ভাইয়া। ওয়েদার বসবে সন্দেহ অর্থে, আর হোয়ারএস বা হোয়াইল বসবে ওই বিপরীত অর্থেই। A baby might show fear of unfamiliar adult, whereas he is likely to smile and reach out to another infant. এটার মানে কি চিন্তা করো, যে একটা বাচ্চা অপরিচিত একটা বুড়া লোকের সামনে দেখা হইলে সে ভয় পেয়ে যাবে, কান্না করবে। কিন্তু সে যদি অপরিচিত আরেকটা বাচ্চাকে দেখে, সে হয়তো এটা হেসে দিবে। তাহলে দুটো বিপরীত অর্থ না, একবার কাঁদতেছে একবার হাসতেছে, তো বিপরীত মুখিতা অর্থে কি বসাই, ওই যে দো, অলদো, ইভেন দো, হোয়াইল, হোয়ারএস ওইটাই বসাইছে। তুমি চাইলে এখানে দো বসাইতে পারো, ইভেন দো বসাইতে পারো, সমস্যা নেই। ওকে ওকে ভাইয়া। ওকে এরপরে দেখো, ওই যে ইন কেসের জিনিসটা আবার বলতেছি, পূর্ব সতর্কতা অবলম্বন করতে
কিংবা যে কাজটি ঘটার সম্ভাবনা আছে তার আগে ক্লজ মার্কার অফ কন্ডিশন বা শর্ত বোঝাতে ইন কেস বসে। যেমন ধরো টেক ইউর আমব্রেলা ইন কেস ইট রেইনস, একটু আগে যেটা বললাম সম্ভাবনা আছে। আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ইন কেস আই ফরগেট, যদি আমি ভুলে যাই এই জন্য আমি ফোন নাম্বারটা লিখে রাখবো। ভুলে যাওয়া তো আমার হাতে নাই, আমি যে কোনো সময় ভুলে যেতে পারি, রাইট? সো এই জন্য এগুলার সাথে ইন কেস সম্ভাবনা। কিন্তু অন্যদিকে শর্ত প্রকাশে যদি অর্থে ইফ বসে, যেমন ধরো ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, পানি আহ পানি উত্তপ্ত হবে যদি তুমি এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপ দাও, পানি টকবক করে ফেলবে। ইউ উইল এন্ড আপ ইন প্রিজন ইফ ইজ নট কেয়ারফুল, শর্ত বোঝাইতে ইফ বসছে। অথবা যদি না অর্থে আনলেস ব্যবহৃত হয়, যেমন ধরো আই উইল নট গো আনলেস আই এম ইনভাইটেড, আমাকে যদি ইনভাইট না করা হয় আমি যাব না। আনলেস ইউ রান ইউ উইল নট ওভারটেক, তুমি যদি না দৌড়াও তুমি ওভারটেক করতে পারবে। সো এই যে মিনিং ওয়াইজ এগুলা তোমরা বসাবো। আবার দেখো এই যে এখন কোনো কিছু না করা হলে তার ফলাফল কি হতো বা কি হবে, অন্যথায় এই মিনিং এ কি বসে, আদারওয়াইজ বসে। যে অন্যথায় মিনিং এ, এই মিনিং গুলা বুঝতে হবে, তাহলে তোমাদের জন্য আহ কানেক্টর ইউজ করা অনেক ইজি হবে। যেমন ধরো শো ইউর টিকেট আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড টু এন্টার, টিকিট দেখাও নইলে অন্যথায় তোমাকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। তাহলে এখানে তুমি শো ইউর টিকেট এর পরিবর্তে আর কি ব্যবহার করতে পারতো আদারওয়াইজ এর পরিবর্তে? আনলেস তো হবে না এখানে, এটা শর্ত না। অর ব্যবহার করা যায়। অর হ্যাঁ ভাই, অর তো দেওয়া যায় অর। না, এখানে তো টিকিট দেখাও অথবা তোমাকে ঢুকতে দেওয়া হবে না, এটা তো মিনিং হলো না। টিকিট দেখাও না হলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, রাইট? না হলে, অন্যথায়, নতুবা। তো ওই মিনিং এ দেখছো একটাই আছে, আদারওয়াইজ। অথবা আহ এরকম কিছু একটা হয়, তাই না? আর কিছু হইতে পারে, মাথায় আসতেছে? না ভাইয়া, আসতেছে না। ওকে, দেখো দুইটা ক্লজের কাজের বিপরীতমুখিতা প্রকাশে মাচ এজও বসে। অলদো ইভেন দো এগুলা যেমন বসাইতে পারি, আরো একটু কঠিন করে দিছি। দেখো মাচ এজও অনেক সময় যদি কখনো কঠিন আসে পরীক্ষায়, দেখো মাচ এজ শব্দটাও কানেক্টেড হিসেবে বসতে পারে। মাচ এজ আই রেসপেক্ট ইউর পয়েন্ট অফ ভিউ আই ক্যানট এগ্রি, আমি তোমার কথাটা আমি রেসপেক্ট করতেছি, তাও তোমার সাথে আমি সহমত হইতে পারতেছি। সো মাচ এজও কিন্তু অনেক সময় বসতে পারে বিপরীত অর্থে। আবার দেখো এই যে লেস্ট এর পরে সাবজেক্ট থাকলে শুড মাইট এর পরে ভার্বের বেস ফর্ম হয়, একটু আগে বললাম। হারি আপ লেস্ট ইউ মাইট বি লেট ফর এক্সামিনেশন, রিটার্নেটিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এতক্ষণ পর্যন্ত যা যা বললাম বুঝতে পারছো? জি ভাইয়া। আহ, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এখন হ্যাঁ দেখো ভাই ঠিক আছে। আরো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড বলছি যেগুলা কানেক্টর বা কানেক্টর হিসেবে বসতে পারে। আসলে কানেক্টর এবং লিঙ্কারের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। মানে লিঙ্কার শব্দগুলা কানেক্টর হিসেবে বসতে পারে, কিন্তু এমন অনেক লিঙ্কার আছে যারা কানেক্টর না। কানেক্টর মানে কি, আমরা পরীক্ষার হলে শুরুতে যে শব্দ শূন্যস্থান গুলো থাকে সেটাকেই কানেক্টর বলি, তাই না? তার মানে কানেক্টর গুলো সেন্টেন্সের শুরুতে সাধারণত বসতেছে, কিন্তু লিঙ্কাররা শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, শেষের দিকেও বসতে পারে। এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? তো লিঙ্কার মানে ওভারঅল সবাইকেই বলতেছি, ওরা যুক্ত করে। কনজাংশনও লিঙ্কার হইতে পারে, ক্লজ মার্কারও লিঙ্কার হইতে পারে, কানেক্টররাও লিঙ্কার হইতে পারে। এই তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলো অর্থ অনুযায়ী তুমি কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারবা। দেখো অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি, তোমার মাথায় অ্যাজ এ রেজাল্ট নাই, দেখো কনসিকুয়েন্টলি কিন্তু ব্যবহার করতে পারো অ্যাজ এ রেজাল্টের পরিবর্তে। ফ্রম নাও হেন্স, ফ্রম নাও মানে এখন থেকে, এটার পরিবর্তে হেন্স শব্দটা ব্যবহার করতে পারো, এগুলো কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। সেজন্য, সুতরাং, এটার জন্য সো বসে, সো এর পরিবর্তে দেয়ার ফর ব্যবহার করা যায়। পরবর্তীতে, এটার মিনিং এ আফটার ওয়ার্ডস ব্যবহার করা যায়। অ্যাজ ওয়েল অথবা অ্যাজ ওয়েল এজ মানে কি, অধিকন্তু। ওই যে অ্যাজ ওয়েল মানে ইন এডিশন, অ্যাজ ওয়েল এজ মানে কি ইন এডিশন। দুইটারই সমার্থক সমার্থকও লিখে রাখছি, তোমাদের যেটা মনে হবে সেই অনুযায়ী ব্যবহার করবা। অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য অ্যাজ ওয়েল এজ, ইন এডিশন, ইডিশন টু, এই শব্দগুলো ব্যবহার করা হয়। লেট অ্যালোন, লেট অ্যালোন কিভাবে বসে, চিন্তাই করা যায় না। যেমন ধরো
আই ক্যান্ট সুইম, লেট অ্যালোন রাইড আ বাইসাইকেল। আমি সাঁতারই কাটতে পারি না, আবার সাইকেল চালানোর কথা ভাববো কিভাবে? ঠিক আছে, এই দেখো। ভাই বাক্যটা ভাই একটু আসক্তিহীন হয়ে যাইতেছে না কিরকম যেন। আচ্ছা আমি তো সাইকেল চালাতে রাইড এ পারি বোট। লেট এলোন ভাইয়া 1 কিলোমিটার হইতে পারে, মানে মানে আই কান্ট সুইম 100 মিটার, লেট এলোন 1 কিলোমিটার, এরকম কিছু দেওয়া যাইতে পারে। ওকে, দিলাম তুমি যেভাবে চাচ্ছ। আমি 100 মিটারই সুইম করতে পারি না, আর 1 কিলোমিটার করার কথা কিভাবে ভাববো? ওকে, ঠিক আছে, ঠিক আছে। লেট অ্যালোনের প্রয়োগটা তো আমরা বুঝতে পারছি, রাইট? যে ভাবাও যায় না, চিন্তাও করা যায় না। হ্যাঁ ভাই বুঝছি। এই যে তবুও, এতটা সত্ত্বেও তারপরেও মিনিং স্টিল ব্যবহার করতে পারো। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, কি যাতে বা যেন, ইভেন ইফ যদিও, তো প্রোভাইডেড দ্যাট এই শর্তে, যে ওই যে প্রোভাইডেড দ্যাট, এটাও ব্যবহার করা যায়। সো এগুলো মাথায় রাখবা। দ্য ট্রু সাইন অফ ইন্টেলিজেন্স ইজ নট নলেজ বাট ইমাজিনেশন। এখন পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আমার মনে হয় বেসিক আইডিয়া তোমাদের হয়ে গেছে। এখন আরেকটা ঝালাপালা করব, কঠিন পড়াইছি, এখন সহজে যাব। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, আমি আগে কঠিন পড়াই, এরপরে আমি সহজে যাই। ভাইয়া নেক্সট দিন যদি কোনো এরকম ক্লাস নেন ভাইয়া, তাহলে হচ্ছে পিডিএফ ফাইলটা একটু আগে দিয়ে দিবেন ভাইয়া, প্রিন্ট করে আচ্ছা নিব। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া নেক্সট দিন কি কোনো ক্লাস নেওয়া হবে তাইলে? এটা ডিপেন্ড করতেছে তোমরা নিতে চাও কি নিয়ে সেটা। হ্যাঁ ভাইয়া হইলে ভালো হইতো। মানে কয়েকদিন যদি একটু এইভাবে হইতো তাইলে আমরা একটা ইসের মধ্যে থাকতাম, একটা ফ্লোর মধ্যে থাকতে পারতাম। রাখি, তোর মাইক অফ করা মাইক অফ করা যায়। হ্যাঁ হ্যাঁ। তোর মাইক অফ কর, মাইক অফ কর, বাজে একটা সাউন্ড আসতেছে। আচ্ছা শোন, আমি আচ্ছা তোরে বলি শোন, তো তোরে বলি তো। শোন, আমরা যেহেতু ভাইয়ের কাছে পড়তেছি, আই থিঙ্ক আমাদের হচ্ছে এখন একটা ডেট ফিক্স করা উচিত তোর আর আমার, যে এই ডেটে আমরা ইংলিশ রিভিশন দিব। তারপর যে প্রবলেম হবে, ওই প্রবলেম নিয়ে আমরা হচ্ছে একটা গুগল মিটে হচ্ছে একটা মিটিং রাখতে পারি, এই আর কি। না আমি হ্যাঁ, এটা করলে বলতেছিলাম বেস্ট। কানেক্টরস নিয়ে একটু কাজ করা হইলো তো, নিয়েও তো মডিফায়ার্স নিয়ে তো ভাই একটু কাজ করতে হইতো। ওকে, আজকে কানেক্টাসটা শেষ করি, এরপরে তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা এরপরে কবে বসতে চাও। সেটা নিয়ে আমি বসতে পারবো অনলাইনে, সমস্যা নেই। আচ্ছা ভাই। আমি আছি, ঈদের আগে বা পরে আমি আছি। আচ্ছা ভাই ঠিক আছে। আর ভাই ঈদে তো এবার ঢাকায় আছেন না আপনারা? হ্যাঁ, আমি ঢাকায় আছি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখা হবে। তাইলে ভাই দাওয়াত রইল। ওকে, শেষ করতেছি না, দাঁড়াও, আর 10-15 মিনিট আছে। ওকে, একটু মনোযোগ দাও, এতক্ষণ যা যা পড়লাম সেটা আরেকবার ঝালাই দিব। এতক্ষণ অ্যাডমিশন লেভেলে পড়ছি, এখন এইচএসসি লেভেলে পড়বো। ঠিক আছে, এইচএসসি লেভেল খুব সহজ। এগুলা জাস্ট, এই যে এক্সট্রা নোট আমি আরো কিছু লিখছি ওয়ার্ডে, এগুলা জাস্ট ঝাড়া একের পর এক মুখস্থ করবা বা ব্যবহার করবা। দেখো কি লিখছি, কোনো বর্ণনার বা কোনো ঘটনার ধারাবাহিকতা বা ক্রম বোঝাতে যেসব কানেক্টর ব্যবহৃত হয়: এট ফার্স্ট, ফার্স্টলি, ইন দা ফার্স্ট প্লেস, এট দা বিগিনিং, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এট লাস্ট, লাস্টলি, ইন দা এন্ড, টু কনক্লুড, নেক্সট, আফটার দ্যাট, দেন, আফটারওয়ার্ড। এইভাবে তোমরা আগে থেকে পড়ছো ছোটবেলায়, তো সেগুলা ওই ওই জিনিসটা আবার দিছি আর কি। তো দেখো যে এক্সাম্পল কি, ওই যে ইফ ইউ ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইউ হ্যাভ টু ডু সার্টেন থিংস। দেখো শুরু করছে এট ফার্স্ট দিয়ে। এট ফার্স্ট ওই যে প্রথমে ঘটনার শুরুটা, শুরুতে প্রথমে তোমাকে অ্যাটেন্টিভলি পড়তে হবে। সেকেন্ডলি, ইউ হ্যাভ টু মেমোরাইজ, তাহলে দ্বিতীয়ত তোমাকে কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে। থার্ডলি, তৃতীয়ত তোমাকে রাইট ডাউন করতে হবে আফটার মেমোরাইজ। বা লাস্টলি, এই 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 ব্যাপারগুলো এইভাবে আমরা বসাই, তাই না? দেখো, মেমোরাইজিং, ফাইনালি ইউ হ্যাভ টু রিভাইজ ইট। তাহলে এই যে ক্রম বুঝাইতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এগুলা বসো, এগুলো আমরা জানি। একটু আমার সাথে সাথে রিডিং পড়ো। এরপর দেখো, সাদৃশ্য বা মিল বোঝাতে আমরা সিমিলারলি, ইন দা সেম ওয়ে, ইন দা সেম ম্যানার, এই শব্দগুলা ব্যবহার করি। বৈসাদৃশ্য বা অমিল যদি থাকে দুইটা শব্দের মধ্যে, দুইটা সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা অন দা কন্ট্রারি,
অন দ্য আদার হ্যান্ড, ইনস্টেড অফ, ইন লিউ অফ, এই শব্দটা হয়তো বা নতুন শিখতেছো, বাট এগুলা বসে বিপরীত অর্থে বা বৈসাদৃশ্য বা অমিল বোঝাতে সেন্টেন্সের শুরুতে কানেক্টর হিসেবে বসে। আবার দেখো, কোনো বক্তব্যে অতিরিক্ত কিছু যোগ করতে বা বাড়তি কিছু বলতে, মানে তুমি কথা শেষ হয় নাই, আরো নতুন কিছু কথা অ্যাড করবা, তখন ওই যে ইন অ্যাডিশন টু, ফার্দার মোর, মোর ওভার, বিসাইডস, এগুলা যুক্ত করবে। তো এগুলার কিছু এক্সাম্পল লিখছি, এভাবে করে করে পড়ে ফেলবা। দেখো, যা স্বাভাবিক হওয়া উচিত তা না বুঝিয়ে বিপরীত অর্থে ওই যে দো, অল দো, ইনস্পাইট, বাট, নেভারদালেস, একটু আগে এগুলার খুব ক্লিয়ারলি আমি এক্সপ্লেন করে দিছি। আমার মনে হয় এতক্ষণে দো, অল দো, ইনস্পাইট, ডেসপাইট এর ব্যবহারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, পারবা ইনশাআল্লাহ। চাইলে অনেক সময় বাক্যের শুরুতে থাকলে নেভারদালেসও ইউজ করতে পারো, এটা একটা ভালো সেন্টেন্স, ভালো ওয়ার্ড। নেভারদালেস মানেও হচ্ছে যদিও বা সত্ত্বেও বা তথাপি। রোহান ওয়ার্ক ভেরি হার্ড, নেভারদালেস হি কুড নট প্রসপার, সে অনেক কঠোর পরিশ্রম করছে তবুও সে জীবনে উন্নতি করতে পারেনি, এরকম বোঝাচ্ছে। ওকে, এরপরে দেখো, কোন বর্ণনায় উদাহরণ দিতে গেলে, উদাহরণ এক্সাম্পল দেওয়ার জন্য ওই যে একদিন বলছিলাম ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ ফর এক্সাম্পল, এই শব্দগুলা ব্যবহার করা যায়। সো এরপরে দেখো, কোন ঘটনার ফলাফল বোঝাইতে কনসিকুয়েন্টলি, হেন্স, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, এগুলা ব্যবহার করা যায়। কোন বর্ণনার উপসংহার বা সমাপ্তিতে ইন কনক্লুশন, টু কনক্লুড, ইন ফাইন, ইন ব্রিফ, ইন শর্ট, টু সাম আপ, এগুলা ব্যবহার করা যায়। কিছু কিছু প্রোনাউন সেন্টেন্স লিঙ্কার্স হিসেবে বসে, অর্থাৎ ওই যে সহজ ব্যাপার, হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হোয়াট বললাম না একটু আগে, ওইগুলা বসাইতে পারবা, যেগুলো আমরা ক্লজের শুরুতে শেষে বসি ওইভাবে বসাবা। আর কারণ বুঝাইতে অ্যাজ অথবা সিন্স বসে। ওকে, আবার দেখো, একই জিনিস আবারও লিখছি, যে শুরুতে ফার্স্ট, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, অতিরিক্ত তথ্য দিতে বিসাইডস, অথবা আরো নতুন নতুন শব্দ লিখছি, অ্যাপার্ট ফ্রম দিস, নট অনলি দ্যাট। অতিরিক্ত তথ্য যা না দিলেও চলতো কিন্তু তুমি দিচ্ছ, এরকম মোর ওভার, হাউ এভার, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এট দ্য সেম টাইম, এট দ্যাট টাইম, ইন অর্ডার টু, বাট, অথবা সারপ্রাইজিংলি, এই যে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, আসলে বা প্রকৃতপক্ষে, এই মিনিং এ অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, আফটার অল, ন্যাচারালি, যে কোনো একটা শব্দ তুমি দিতে পারবে। সামটাইমস বা ইউজুয়ালি কখন বসে, মাঝে মধ্যে যখন হয়। আনডাউটেবলি বা নো ডাউট, যেটা হচ্ছে নিশ্চিত করে বলা যায়, এগুলোর জন্য ব্যবহৃত হয়। দেন, আফটার দ্যাট, এট লাস্ট, সরি অ্যালাস্ট্রেটস, এট লাস্ট, আফটার এ হোয়াইল, এগুলোর জন্য ব্যবহার করতে পারবা। দ্যাট ইজ ওয়াই, ফর দিস রিজন, অ্যাজ সিন্স, নাও এ ডেজ, ফর এক্সাম্পল। সো এই যে আমি যেগুলা লিস্ট আকারে লিখতেছি, এগুলা আমার মনে হয় তোমরা হালকা রিডিং করে নিলেই পারবা, এগুলা খুব বেশি কিছু না, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অনুসারে মিনিং এ ব্যবহৃত হয়। সো মোটা দাগে কানেক্টরস এর চেয়ে আর বেশি কিছু নাই, বিলিভ মি, আর কোনো কানেক্টরস নাই, এইগুলাই অনেকগুলা হয়ে গেছে যত কিছু পড়াইছি, এর বাইরে থেকে কিছু আসবে না। এগুলার থেকে তোমাকে এখন তুমি লিখতে পারছো কিনা, তোমার মাথায় সঠিক সময়ে সঠিক জিনিসটা আসতেছে কিনা, তুমি কনটেক্সটটা বুঝতেছো কিনা, যে পরের লাইনটা কি আসতেছে। আমি এই জন্যই বলছিলাম যে যখন তোমার, দেখো আমরা একটা এক্সারসাইজ করি তাইলে বুঝবা। আমি বলছি কানেক্টর যখন সলভ করবা তখন পুরো প্যাসেজটা আগে পড়বা, তারপরে সলভ করবা, তার আগে না। পুরো প্যাসেজটা পড়লে তুমি বুঝতেছো যে আসলে ঘটনা কি, ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে, তাহলে আমার কোনটার সাথে ম্যাচ করা যাবে, এরকম। ঠিক আছে, সো শুরু থেকে দেখো, দেখি ABCD অ্যান্সারটা কি কি দেওয়া যায়, এক এক করে বলো। প্রথমে এ নাম্বারটার অ্যান্সার কি হবে, রাফি বলো, এরপর তৌহিদ বলো। হুইচ ইজ কস্ট, হ্যাঁ হুইচ। ওকে, আমরা এতক্ষণ যা শিখলাম তার উপরে সলভ করছি। তৌহিদ বলো। এখানে কি একটু বলা হচ্ছে দেখবে যে রাফি একটু মিউট করো। ফার্স্টলি দিস ইজ, হ্যাঁ বলো তৌহিদ। ফার্স্টলি কি ইউজ করা যাবে এখানে? ফার্স্টলি দা দিস ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড ইন আফ্রিকা। দেখো এখানে শুরুতে শূন্যস্থানের পরে ইজ আছে, দেখছো, ভার্ব আছে, তাহলে ফার্স্টলি ইজ কি রকম হয়? না না না, ও আমি উইস ওইটা বলছি, আমি বি নাম্বারের কথা বলতেছি।
না না, এই নাম্বারটা আনসার কি হবে? আগে এটা বলো। Dengue is a disease which is caused. হুইচ, ঠিক আছে, এই নাম্বারে হুইচ ইজ কজড বাই এ কাইন্ড অফ ভাইরাস কল্ড ডেঙ্গু ভাইরাস। ওকে, বি নাম্বারে কি বলতেছো? ফার্স্টলি দিস ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড ইন আফ্রিকা, এটা তুমি বলতেছো, রাইট? জি ভাই। ওকে, রাফি বলো, বি নাম্বারে কি দেওয়া যায়? আচ্ছা ভাইয়া এই জায়গায় হ্যাঁ ফার্স্টলি তো হয়। ওকে, হ্যাঁ ফার্স্টলি হয় এটা। ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট, প্রথমত এই ভাইরাসটা আইডেন্টিফাই হয়েছিল আফ্রিকাতে। ওকে, ড্যাশ, সেন্টেন্স কিন্তু শেষ হয় নাই। ড্যাশ, নাও ইট হ্যাজ স্প্রেড অল ওভার দ্য, কিন্তু এখন এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তাহলে সি নাম্বারে কি লিখবো? বাট ভাইয়া। বাট, এক্স্যাক্টলি। কিন্তু এখন এটা সব দিকে ছড়িয়ে গেছে। এখন ডি নাম্বারে বলতেছে ড্যাশ, ইন মোস্ট কেসেস ডেঙ্গু ফিভার হ্যাজ ইটস রেমেডি, ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট। বেশিরভাগ কেসে ডেঙ্গু জ্বরের ঔষধ আছে, প্রতিষেধক আছে, তবুও এটা প্রতিরোধ করা ভালো প্রতিকারের চেয়ে। তাহলে কি লিখবো? On the other hand, use করা যায়? ভাইয়া এটা তো On the contrary. দেখো, এখানে খুব সিম্পল, তুমি চিন্তা করো যে আগে আর পরের অর্থটা কি মিলতেছে? ডেঙ্গু জ্বরের ঔষধ থাকলেও এটা প্রতিরোধ করাটা বেশি ভালো, ঔষধে নির্ভর না হয়ে। বিপরীত না তাইলে এটা? জি ভাই। তাহলে বিপরীত মিনিয়ে কি বসাই? Whereas তো এই যে দো অলদো ইভেন দো, ওয়্যারএজও দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, তাহলে যদিও বেশিরভাগ কেসে ডেঙ্গুর প্রতিকার আছে, কিন্তু এটা প্রতিরোধ করাটা বেশি ভালো মনে হয়, রাইট? প্রতিকার, প্রতিরোধ, দুইটা বিপরীত শব্দ, মানে একই জিনিস না, ভিন্ন শব্দ। তাহলে দেখো, ড্যাশ, উই কিপ আওয়ার ডুয়েলিং প্লেসেস ক্লিন, উই ক্যান ইজিলি অ্যাভয়েড দিস ডিজিজ। আমরা আমাদের বসবাসের স্থানগুলো পরিষ্কার রাখলে আমরা খুব দ্রুতই এই রোগ থেকে বাঁচতে পারবো। এখানে কি if বসানো যায় ভাই? If we keep our dwelling places clean. এক্স্যাক্টলি, হ্যাঁ ইফি হবে এই জায়গায়। ইফি হবে, শর্ত বোঝাচ্ছে, যদি আমরা ঠিকঠাক ক্লিন রাখি আমরা এটা অ্যাভয়েড করতে পারবো। এই যে, খুব কঠিন কিছু ছিল? ভাইয়া, কিন্তু ওই এক্সামে বসলে ওই ওয়ার্ড গুলা মাথায় আসে না, এই হচ্ছে সমস্যা আর কি। তো এই যে আমি কিন্তু সব ওয়ার্ড দিয়ে দিছি দুনিয়ার, এখন তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, একটু ভালো করে একদিন বসে 1-2 ঘন্টা একটু পড়ো এগুলা। আমার মনে হয় কানেক্টরসে আর কোনো সমস্যা থাকার কথা ইনশাআল্লাহ না। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ এ রেজাল্ট, এগুলা কি কখনো হচ্ছে আমার কানেক্টরস হিসাবে ব্যবহৃত হয়? হ্যাঁ, এগুলো তো কানেক্টর হিসেবে ব্যবহৃত হবেই, এর তো শুরুতেই তো বসে। অন দ্য কন্ট্রারি মানে কি? অন অন্যথায়, দ্য সাইড। অন্যদিকে, জি ভাই। তাই না? কিন্তু তো হ্যাঁ অন্যদিকে ভাই, নিয়ে বসে। আমি এটা ইউজ করছি ভাই, কিন্তু চিন্তা করতেছি এটা তো অনেক মানে কয়েকটা ওয়ার্ড মিললে একটা কেমন হচ্ছে একটা নো 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 কানেক্টর নো হিসেবে নো, ব্যবহার করতে। তাহলে ইন অর্ডার দেটা তো 3টা শব্দ মিলে হয়েছে। তাও ঠিক ভাই। এরকম কোনো কথা কি আছে যে কানেক্টর একটা শব্দই হইতে হবে? না ভাই। এই নিয়ম কিন্তু নাই। কেন? কারণ কানেক্টর তো শুধু কনজাংশন না, কানেক্টর মানে হচ্ছে লিঙ্কার, কনজাংশন, ক্লজ মার্কার, সবাই মিলেই হচ্ছে, রাইট? তো একটা নির্দিষ্ট শব্দ হইতে হবে এমন কোনো কথা নাই। ক্লিয়ার, বুঝে গেছে? হ্যাঁ ভাই। ওকে, তাই বলে আবার ওই যে ফ্রেজ ম্রেজ এত বেশি বানাইতে যাও না, যেগুলো আছে জানার মধ্যে, যেগুলো আমি পড়াইছি এগুলোর মধ্যেই দেওয়ার চেষ্টা করো। ওকে, শুধু ভাই আপনার নোট পড়েই যাবো, আবার যা দেখা যাবে। ওকে, জি ভাই। আমার মনে হয় আমরা আজকের কানেক্টরস এর মধ্য দিয়ে আজকের ক্লাসটা শেষ করতে পারি। তোমাদেরকে ধন্যবাদ, আমি রেকর্ডটা অফ করে দেই, এরপরে বাকি আলোচনা।
আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আমাকে এরপরে নরমালি হইলেন আগে। থ্যাংক ইউ।